ঝড়ের এমন এক রাত ছিল যে রাতে মানুষের ভিতরের অস্থিরতা আর বাইরের ঝড় দুটোই একই তাল মিলিয়ে বয়ে যায়। জানালার কাছে বৃষ্টির ফোঁটা আঘাত করছিল টুপটাপ শব্দে। আমি চুপচাপ বসেছিলাম ঘরের কোণায়, মোবাইলটা পাশে রাখা, কিন্তু মনটা ছিল অনেক দূরে, অতীতের কোনো হারিয়ে যাওয়া জায়গায়। ঠিক সেই সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অচেনা একটা নম্বর। স্বাভাবিকভাবে ধরার কথা নয়, কিন্তু সেই মুহূর্তে না ধরেও পারলাম না। ফোন ধরতেই একটা কণ্ঠ, কাঁপা, ভাঙা, অথচ অবিশ্বাস্য রকম পরিচিত। বাবা, কেমন আছিস? মুহূর্তেই আমার হৃৎস্পন্দন থমকে গেল। এই কণ্ঠ, এটা তো আমার মায়ের মতো। কিন্তু মা তো 5 বছর আগে মারা গেছেন। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল, আর আমি যেন স্তব্ধ হয়ে গেলাম, ঝড়ের শব্দের মতোই। সারা রাত ঘুম এলো না। মায়ের স্মৃতিগুলো মনের ভেতর ঢেউয়ের মতো আছড়ে পড়তে লাগল। আর সেই একটাই প্রশ্ন, কে ফোন করল? কেন মায়ের কণ্ঠের মতো শোনালো? পরের সকালে সিদ্ধান্ত নিলাম, যাই হোক ফিরে যাব গ্রামের সেই পুরনো বাড়িতে, যে বাড়িতে মাকে হারানোর পর আর ফিরিনি। গ্রামের রাস্তায় ঢুকতেই বাতাসে ভেজা মাটির গন্ধ, আমার শৈশবের গন্ধ। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা পুরনো গাছটা, যার নিচে বসে মা আমাকে গল্প শোনাতেন। বাড়ির গেটটা ঠেলতেই কাঠের চিড় ধরা শব্দ। মনে হলো বাড়িটা যেন দীর্ঘদিন পর ফিরে আসা কাউকে দেখে ক্লান্তভাবে শ্বাস ফেলছে। উঠোন একদম ফাঁকা। মায়ের লাগানো ফুলগাছগুলো শুকিয়ে গেছে, তবে কিছু গাছ এখনও বেঁচে আছে, মায়ের মতোই নরম, নীরব, ধৈর্য ধরে অপেক্ষা করা। বাড়ির ভেতর ঢুকতেই অন্ধকার। মায়ের ঘরটা বাড়ির একেবারে শেষ প্রান্তে। সেখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। দরজাটা খুলতেই ধুলো আর চেনা গন্ধের একটা ঢেউ আমাকে ছুঁয়ে গেল। মায়ের চুলের তেল, তার শাড়ির গন্ধ, সব যেন এখনো ভাসছে। বিছানার কোণায় এখনো পড়ে আছে তার চশমা। ড্রেসিং টেবিলের আয়নায় ধুলোমাখা একটা হাতের দাগ। মা কি মৃত্যুর আগে শেষবার হাত তুলেছিলেন? মনের ভেতর অদ্ভুত একটা ব্যথা ছড়িয়ে গেল। পুরনো কাঠের আলমারিটা টেনে খুললাম। ধুলো ঝেড়ে পোশাকগুলো দেখতে লাগলাম। তার শাড়িগুলোর গায়ে এখনো হালকা সুবাস। বুঝলাম মায়ের হাতেই এগুলো বারবার ধোয়া হয়েছিল। হঠাৎ নিচের তাকে চোখ পড়ল। ধুলোর মধ্যে একটা খাম। খামের উপরে বড় হাতের অক্ষরে লেখা, আমার ছেলের জন্য, যদি কোনো একদিন ফিরে আসিস। শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা হাতে খামটা খুললাম। চিঠিটা খুলতেই মায়ের হাতের লেখা। যতবার দেখি ততবারই মনে হয় দুনিয়ার সবচেয়ে কোমল ভাষা হল মায়ের লেখা। চিঠির প্রথম লাইন, বাবা, যখন এই চিঠিটা তোর হাতে পৌঁছাবে তখন হয়তো আমি আর থাকব না। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। শুরু হলো মায়ের সেই দীর্ঘ অশ্রুতে ভেজা লেখা। তুই শহরে গেলে আমি খুশি হয়েছিলাম। ভাবছিলাম আমার ছেলে বড় হবে। কিন্তু তুই যখন দরজা পেরিয়ে বেরিয়ে গেলে, ঘরটা যেন হঠাৎ জমে গেল। রাতে তোর ঘরে গিয়ে দাঁড়াতাম, বিছানায় হাত রেখে ভাবতাম, আজ কি খেয়েছে, কেউ কি তাকে দেখে রাখছে? চিঠির অক্ষরগুলো ঝাপসা হয়ে গেল, চোখের জলে ভিজে যাচ্ছিল। আমি তখন ভাবতাম মা আমাকে বুঝে না। আজ বুঝলাম, তিনি শুধু ভয় পেতেন আমাকে হারানোর। মা লিখেছেন, তোর রাগ, তোর অভিমান সবই ঠিক আছে বাবা, মা তো সবই সয়ে নেয়। শুধু একটা কথাই কষ্ট দিত, তুই ভাবতিস আমি তোকে ভালোবাসি না। আমি ফোনের জন্য রাগ করতাম, তার বকবককে বিরক্তি মনে করতাম। কিন্তু মা, তার ভরপুর ভালোবাসার ভেতরেই লুকানো ছিল আমার সব অভিযোগের জবাব। আমি একটু অসুস্থ ছিলাম, কিন্তু তোকে বলিনি, তোকে চিন্তায় রাখতে চাইনি। শহরে তোর কাজ, তোর স্বপ্ন, সেগুলো নষ্ট করতে চাইনি। আমি চিৎকার করে কান্না চাপলাম, মা, কেন বললে না? কিন্তু মৃত মানুষ তো উত্তর দেয় না। গ্রামের লোকেরা বলতো, তোর ছেলে তো পালিয়ে গেছে। আমি হাসতাম, তাদের বলতাম, মার ছেলেকে কেউ নিয়ে যেতে পারে না, সে ব্যস্ত, আসবে। মায়ের এই আশাটা আমি পূরণ করতে পারিনি।
চিঠিটা পড়তে পড়তে মাথার ভেতর ভেসে উঠল শৈশব। সকালে ঘুম ভাঙলে মায়ের সেই নরম স্পর্শ। স্কুলে যাওয়ার আগে গাড়ির পোশাক ঠিক করে দিতেন। বিটেলে মাকে দেখে দৌড়ে যেতাম। মা বলতেন, আমার ছেলে এসেছে। সেই স্মৃতিগুলো একটা দিন কোথায় হারিয়েছিল? চিঠির ভেতর থেকে একটা পুরনো ছবি পেলাম। আমি ছোট, মা আমাকে কোলে নিয়ে হাসছেন। ছবির পেছনে লেখা, যেদিন তুই হাসবি মা সেদিন বাঁচবে। কথাটা যেন বুক ভেদ করে ভিতর দিয়ে বেরিয়ে গেল। চিঠির শেষ দিকে মা লিখেছেন, তুই যদি কখনো ফিরে আসিস, জানিস আমি অপেক্ষায় ছিলাম, শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি আর পড়তে পারছিলাম না। চিঠিটা চোখের কাছে তুলতেই অক্ষরগুলো কাঁপছিল। জানতাম ওটা আমার হাতের কাঁপার কারণে নয়, বরং মায়ের ভিতরের ব্যথা ছিল। চিঠির প্রায় শেষে লেখা, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি হয়তো তোর মনের মতো মা হতে পারিনি। এখন মনে হয় আমি মায়ের মতো ছেলে হতে পারিনি। আমার চোখ থেকে পানি পড়তেই থাকল। চিঠিটা শক্ত করে ধরে বললাম, মা, আমাকেই ক্ষমা করে দাও। পরের দিন পুরনো ফোনটা চালু করলাম। যে নম্বর থেকে কল এসেছিল তা ছিল আমাদের গ্রামের পুরনো ল্যান্ডলাইনের নম্বর, যেটা মা যখন জীবিত ছিলেন তখনই ব্যবহার করতেন। মায়ের মৃত্যুর পর সেটা কেউ আর ব্যবহার করেনি। তাহলে কলটা এলো কিভাবে? রহস্যটা আজও অমীমাংসিত, কিন্তু আমি একটাই বিশ্বাস করি, মায়ের ভালোবাসা মৃত্যুর পরেও সন্তানের কাছে ফিরে আসতে পারে। আমি কবরস্থানের পাশে দাঁড়ালাম। হাওয়াটা থমথমে। মাটির ভেতর ঘুমিয়ে থাকা মানুষটার কাছে আমি মাথা নোয়ালাম। চিঠিটা বুকে চেপে বললাম, মা, আমি ফিরে এসেছি, এবার কোথাও যাচ্ছি না। হঠাৎ একটা নরম বাতাস এসে আমার গাল স্পর্শ করল, যেন মা মাথায় হাত রাখছেন। পুরো বাড়ি পরিষ্কার করতে গিয়ে মায়ের ব্যবহৃত প্রতিটি জিনিস আমাকে কাঁদাল। তার চুলে বাঁধা ক্লিপ, তার প্রিয় চায়ের কাপ, তার শেষ কেনা শাড়ি, সবই যেন চিৎকার করে বলছিল, তুই দেরি করে ফেললি বাবা। মা না থাকলে বোঝা যায় কতটা ফাঁকা হয়ে যায় পৃথিবী। টাকা, স্বপ্ন, ক্যারিয়ার সবই আছে, কিন্তু ঘরে ফেরার মতো জায়গা থাকে না। মাকে ডাকবার মতো কণ্ঠ আর থাকে না। আমি শিখলাম, অভিমান তখনই মূল্যহীন যখন এর মানুষটাকে হারিয়ে ফেলি। মায়ের ঘরটা নতুন করে সাজালাম। তার শাড়িগুলো গুছিয়ে রাখলাম। তার ছবি টাঙালাম দেয়ালে। রাতে ঘুমোতে যাওয়ার সময় তার হাসি ছুঁয়ে থাকত আমার চোখে। আমার মনে হল, মা নেই, তবু মা আছে, কারণ মায়ের ভালোবাসা কখনো হারায় না। মনে রাখিস বাবা, তুই যখন হাসবি মা তখনও বেঁচে থাকবে, তোর প্রতিটা শ্বাসে, তোর প্রতিটা ভালোবাসায়। আজ আমি হাসি, কিন্তু সেই হাসির ভেতর লুকানো থাকে এক সমুদ্র কান্না। আমি গল্পের শেষে শুধু এই কথাটাই বলি, যাদের মা আছে আজই একটা ফোন করো। যারা মাকে হারিয়েছ, তোমাদের মায়ের ভালোবাসা এখনও আকাশের কোথাও বেঁচে আছে। আমার জীবন বদলে দিয়েছে একটা চিঠি, একটা খাম, একটা অসমাপ্ত ভালোবাসা। আর যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। মায়ের ভালোবাসার মতো গল্প আবার ফিরে আসবে।